আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের অর্থনীতি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা দেখে নেই যে প্রশ্নের মান বণ্টন কীরকম হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা অর্থনীতি বিষয়টা খুঁজে পাব। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বিষয়ের প্রশ্নের মান বণ্টন একই রকম। প্রতিটি বিষয়ের পূর্ণ মান হচ্ছে 100। এর মধ্যে সৃজনশীলের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে 8টি, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 15টি, এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন দেয়া থাকবে 30টি এবং সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। সো আমরা মানবন্টন জেনে নিলাম, এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাস জেনে নিব। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় অর্থনীতি, বিষয় কোড 141, পূর্ণ মান 100। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এখান থেকে কোন কোন পাঠ পড়তে হবে? অর্থনৈতিক সম্পদ, সম্পদের শ্রেণীবিভাগ, বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ, দ্রব্য, সুযোগ ব্যয় ও চয়ন, আয়, সঞ্চয় ও বিনিয়োগ, অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এই অধ্যায় থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? উপযোগ, ভোগ ও ভোক্তা, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, চাহিদা, চাহিদা বিধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, বাজার চাহিদা রেখা অঙ্কন, যোগান, যোগান বিধি, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, বাজার যোগান রেখা অঙ্কন, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ। এরপরে আছে চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? উৎপাদন ও উৎপাদক, উৎপাদনের উপকরণ, সংগঠন ও এর বিকাশ, মোট, গড় ও প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, উৎপাদন ব্যয়, প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়, ব্যক্তিগত ও সামাজিক ব্যয়। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? জাতীয় আয়ের ধারণাসমূহ, মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাণের পদ্ধতিসমূহ, উৎপাদন, আয় ও ব্যয় পদ্ধতি, মাথাপিছু মোট দেশজ উৎপাদন, জিডিপির নির্ধারকসমূহ, জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি, বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি। এরপরে আছে সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? অর্থ ও অর্থের প্রকারভেদ, অর্থের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংক ও এর কার্যাবলী, ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম, কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংকসমূহের ভূমিকা, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। এরপরে আছে দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। এই অধ্যায় থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? সরকারি অর্থ ব্যবস্থা, বাংলাদেশের সরকারের আয়ের উৎসসমূহ, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ, বাজেট, বাংলাদেশের সরকারের বাজেট। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং এই বিষয়ের প্রশ্নের ধরন বা মান বণ্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের প্রশ্নের ধরন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।